ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে কিছু অজানা তথ্য তোমাদের বলবো, যা ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে বলেছিলেন। দেখতে থাকো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। হাসি হাসি পড়লাম ফাঁসি, দেখো জগৎবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আয়। দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্যে এগিয়ে এলেন ক্ষুদিরাম ও আরও অনেকে। তারা ছিলেন অগ্নিযুগের শহীদ। ক্ষুদিরাম ছিলেন প্রথম শহীদ, যাদের নির্ভীকতা ও সাহস সবাইকে বিস্মিত করত। অগ্নিকিশোর ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরামের জন্ম হয় 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মোহবনী গ্রামে। বাবা ত্রৈলোক্যনাথ বসু, মা লক্ষ্মীপ্রিয়া দেবী। খুব অল্প বয়সেই ক্ষুদিরাম হারিয়েছিলেন তার মা বাবাকে। তার বড় দিদি অপরূপা রায় তাকে মানুষ করতে থাকেন। তার স্নেহ ভালোবাসায় ক্ষুদিরাম ক্রমশ বড় হয়ে উঠলেন। তার জামাইবাবু তখন তমলুকের দেওয়ানি আদালতের সেরেস্তাদার। অপরূপা দেবীর স্বামী অমৃতলাল বাবুর চাকরিতে মাঝে মাঝে বদলি হতো। এই বদলির চাকরি তাকে কোনো জায়গায় স্থির থাকতে দিত না, ফলে ক্ষুদিরামও এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে পারতেন। যখন অমৃতলাল বাবু মেদিনীপুরে বদলি হয়েছেন, তখন তাকে ভর্তি করা হলো মেদিনীপুরের তমলুকে হ্যামিল্টন হাই স্কুলে। এই স্কুলেরই একজন শিক্ষক ছিলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু। তার চেষ্টায় বঙ্গভঙ্গ আন্দোলন খুব জোরালো হয়ে উঠেছিল। তিনি চাইছিলেন অল্প বয়সী ছেলেদের নিয়ে একটি দল গড়ে তুলতে। তার এই দলে এসে যোগ দিলেন ক্ষুদিরাম। তারপর থেকেই তার জীবনে ও ব্যক্তিত্বে পরিবর্তন দেখা দিল। ক্ষুদিরাম হয়ে উঠলেন অন্য মানুষ। লাঠি খেলা শিখলেন, ব্যায়ামের দ্বারা শরীরকে আরও মজবুত করে তুললেন। তার সংকল্প ছিল গ্রামের সকল মানুষকে সত্যিকারের মানুষ করে তোলা। ক্ষুদিরামের প্রাণ ছিল খুব দরদি, আর তার মধ্যে ছিল মানুষের প্রতি গভীর ভালোবাসা। কারো অসুখ শুনলে ক্ষুদিরামের প্রাণ কেঁদে উঠত। জনগণের সেবা করাই ছিল তার ব্রত। আবার কখনো কাউকে উপবাসে দেখলে তিনি সেখানে দৌড়ে যেতেন দুটি অন্যের ব্যবস্থা করতে। প্রকৃতির নানা দুর্যোগেও মানুষের সাহায্যের জন্য তিনি বাড়ি বাড়ি ঘুরে গণ অর্থ সংগ্রহ করতেন। তখন স্বদেশী আন্দোলন শুরু হয়েছে। চারিদিকে বিদেশি জিনিসের বয়কট চলছে। বিলেতি কাপড়, বিলেতি নুন লুট করার কাজে নেতারা লেগে গেলেন। চারিদিকে ব্রিটিশ জাতির বিরুদ্ধে ক্ষোভ ও আন্দোলন শুরু হলো। এই সময়ে মেদিনীপুরে একটি শিল্প মেলা বসল। 1906 খ্রিস্টাব্দে মেদিনীপুরের মারাঠা কেল্লায় কৃষি শিল্প প্রদর্শনী মেলা বসে। এই মেলা প্রাঙ্গণে সোনার বাংলা নামে বিপ্লবী পুস্তিকা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম প্রথম রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত হন। ক্ষুদিরাম হঠাৎ সেই সময় পুলিশের বাধা পেয়ে তার বুকে এক প্রচণ্ড আঘাত করে এবং পালিয়ে গেলেন। কেউ তাকে ধরতে পারল না। একদিন তিনি ধরা পড়লেন। তখন প্রায় 3 মাস পার হয়ে গেছে। বিপ্লবীদের এই বই কোথা থেকে বেরিয়েছে সেই গোপন কথা জানবার জন্যে পুলিশ ক্ষুদিরামের উপর খুব অত্যাচার শুরু করল। কিন্তু একটি কথাও তিনি প্রকাশ করলেন না। মুখ বুজে সবই সহ্য করলেন। তখন সরকার ক্ষুদিরামকে ছেড়ে দিতে বাধ্য হলো। এরপর থেকে তার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বাংলার বিপ্লবীদের মুখে মুখে ক্ষুদিরামের প্রশংসা শোনা গেল। এরপর কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা তৈরি করলেন। তখন মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড। এই ইংরেজ প্রশাসক ভারতীয়দের উপর নানা অত্যাচার শুরু করল। বিপ্লবী মহলে এই অত্যাচারের বিরুদ্ধে বেশ ক্ষোভ দেখা দিল। মাত্র 12 বছরের বালক সুশীল সেনকে বিনা অপরাধে নির্মমভাবে প্রহার করায় বিপ্লবীদের মধ্যে ক্রোধের দাবানল জ্বলে উঠল। তারা এই অত্যাচারকে মেনে নিতে পারলেন না। এক গোপন সভায় তারা ঠিক করলেন অত্যাচারী কিংসফোর্ডকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, আর তার ভার দেওয়া হলো ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির উপর। হাসি মুখে তারা নেতাদের সেই নির্দেশ মেনে নিলেন। ততদিনে কিংসফোর্ড বিহারের মজফ্ফরপুরে বদলি হয়ে এসেছেন। এদিকে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মজফ্ফরপুরে এক ধর্মশালায় এসে উঠলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে কিংসফোর্ডের গতিবিধি লক্ষ্য করা।
তারা লক্ষ্য করলেন প্রতিদিন রাত 8টায় কিংসফোর একটি ফিটন গাড়িতে ক্লাব থেকে বাড়ি ফেরেন। বিপ্লবীরা সেই অনুযায়ী তাদের পরিকল্পনা ঠিক করলেন। সেদিন ছিল নিঝুম রাত, 1908 সালের 30শে এপ্রিল। যে পথে কিংসফোর সাহেব ফিরতেন সেখানে একটি গাছের আড়ালে লুকিয়ে রইলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। এক হাতে বোমা ও এক হাতে পিস্তল। তারা ওই ফিটন গাড়ি আসার অপেক্ষায় প্রহর গুনছিলেন। তাদের পরিকল্পনা ছিল, যদি বোমার দ্বারা কিংসফোর হত্যা না হয় তবে পিস্তল দিয়ে তাকে হত্যা করবে। এই পরিকল্পনা করেই তারা দুজন রাতের অন্ধকারে অপেক্ষা করছিলেন। একটু পরেই গাড়ির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে তারা গাড়ির দিকে বোমা ছুটলেন। আগুন ধরে গেল ওই ফিটন গাড়িতে। ক্ষুদিরাম ও প্রফুল্ল দুজনেই খুব খুশি হয়ে বাড়ি ফিরলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের হিসাবে একটু ভুল হয়ে গিয়েছিল। যে গাড়ি লক্ষ্য করে ওরা বোমা ছুড়লেন সে গাড়িতে কিংসফোর ছিলেন না, ছিলেন ব্যারিস্টার কেনেডি সাহেবের স্ত্রী ও মেয়ে। ওই বিস্ফোরণে তারা প্রাণ হারান। এই সংবাদ শহরের সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সবাই বুঝল এটা বিপ্লবীদেরই কাজ। বিশেষ করে পুলিশের কথা বুঝতে দেরি হলো না। আশেপাশে সবখানে তারা টহল দিতে লাগলো। তাদের কড়া পাহারা এড়াতে পারলেন না ক্ষুদিরাম ও প্রফুল্ল। একে একে দুজনেই ধরা পড়লেন। তবে ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেন, আর ক্ষুদিরাম তা না পেরে পুলিশের হাতে ধরা পড়লেন। এরপর ক্ষুদিরামের ফাঁসির দিন ধার্য। ক্রমে বিচারের দিন ঘনিয়ে এলো, আর ফাঁসির দিন ধার্য হলো 1908 সালের 11ই আগস্ট। সেদিন খুব ভোরে ক্ষুদিরাম উঠে পড়লেন। ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, অথচ সবাইকে ছেড়ে যেতে তার মন সরছিল না। কিন্তু নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্য তৈরি হলেন। মনের মধ্যে তিনি যেন একটা শক্তির সন্ধান পেয়েছিলেন। বিচারে তার ফাঁসির রায় দিয়েছিলেন ব্রিটিশ বিচারক মিস্টার কর্নডফ। রায় ঘোষণার পর ক্ষুদিরামের মুখে ছিল হাসি। অল্প বয়সী ক্ষুদিরামকে বিচারক কর্নডফ প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন, ফাঁসিতে যে মরতে হবে সেটা বুঝেছ তো? স্বাধীনতার আকাঙ্ক্ষায় এমনই নির্ভীক ছিলেন মেদিনীপুরের এই বিস্ময় অগ্নিকিশোর যুবক ক্ষুদিরাম বসু। রায় ঘোষণার পর জীবনের শেষ কয়েকটা দিনে কারাগারে বসে মাতচিনি, গ্যারিবল্ডি ও রবীন্দ্রনাথের লেখা পড়তে চেয়েছিলেন। 10ই আগস্ট আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেছিলেন, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়ে জহরব্রত পালন করত, আমিও তেমন নির্ভয়ে দেশের জন্য প্রাণ দেব। আগামীকাল আমি ফাঁসির আগে চতুর্ভুজার প্রসাদ খেয়ে বদ্ধভূমিতে যেতে চাই। আর ফাঁসির আগে ক্ষুদিরামের শেষ ইচ্ছা কী ছিল জানেন? সেই সময়েও দেশের জন্য সশস্ত্র সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করে গিয়েছেন তিনি। বলেছিলেন তিনি বোমা বানাতে জানেন। ব্রিটিশদের অনুমতি পেলে সেই বিদ্যা ভারতের অন্যান্য যুবকদের শিখিয়ে যেতে চান। তবে ফাঁসির মঞ্চে এসেও যে প্রশান্তি ছিল তার মনে, তা সবচেয়ে বিস্ময়কর। 1908 সালের 11ই আগস্ট জেলের ভেতরে গড়া হয়েছিল 15 ফুট উঁচু এক ফাঁসির মঞ্চ। দুদিকে ছিল দুটি খুঁটি, তার উপর একটি মোটা লোহার রড ছিল আড়াআড়িভাবে লাগানো। সেই রডের মাঝখানে মোটা একগাছি দড়ি বাঁধা ছিল। তার শেষ প্রান্তে ছিল মরণ ফাঁস। ক্ষুদিরামকে সেই মঞ্চে তাকে নিয়ে এসেছিলেন ব্রিটিশ সরকারের 4 পুলিশ। ক্ষুদিরাম ছিলেন তাদের সামনে। ফাঁসির আগে উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে হেসে ফেলেছিলেন তিনি। তারপর পিচমোড়া করে বাঁধা হয় 2 হাত। গলায় ফাঁসির দড়ি পরানো মাত্র জহরলাদকে শহীদ ক্ষুদিরাম প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? এটাই ছিল বীর শহীদের জীবনের শেষ কথা। জহরলাদ বিস্ময়ে কিছু বলতে পারেনি। বিস্ময়ে হতবাক হয়ে গেছিলেন ব্রিটিশ জেলার থেকে উপস্থিত সকলে। ফাঁসির আগে কি করে কারোর মনে এই প্রশ্ন আসতে পারে? তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন। হাসতে হাসতে মরণকে বরণ করা অগ্নিকিশোর ক্ষুদিরামের পক্ষেই সম্ভব হয়েছিল, কারণ তিনি দেশকে এত ভালোবাসতেন যে দেশের স্বাধীনতা আনার জন্যে সব কিছু ত্যাগ স্বীকার করা তার পক্ষে কঠিন ছিল না। বাংলা কাব্যে, সাহিত্যে, সঙ্গীতে ও ইতিহাসের পাতায় এই আত্মবলিদানের মধ্য দিয়েই বিপ্লবী ক্ষুদিরাম মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন। ফাঁসির মঞ্চ হতে শোনা যায়, একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি
বিদায় দে মা, ঘুরে আসি। ভারত হারিয়েছে এক আদন্ত নির্ভীক সন্তানকে। স্বাধীনতার স্বপ্নে যিনি মৃত্যু ভয়কেও বশ করেছিলেন, এমনকি ফাঁসির মঞ্চে তার শেষ কথা চমকে দিয়েছিল উপস্থিত সকলকে। মৃত্যুর পরেও স্বাধীন ভারতের মানুষের মনে তিনি আজও অমর। দেশমাতৃকার পায়ে নিজের প্রাণ আহুতি দিয়ে অমর হয়ে রইলেন স্বাধীনতার বেদিতে। বিপ্লবী ক্ষুদিরামের জন্ম হয়েছিল 3রা ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দের মেদিনীপুর জেলার মৌবনীতে। তার বাবার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু এবং মায়ের নাম লক্ষ্মীপ্রিয় দেবী। জন্মের পরই ছেলে মারা যাবে এই অন্ধবিশ্বাসে তার মা 3 মুঠো খুদের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিলেন তার দিদির কাছে। সেই থেকে তার নাম হয় ক্ষুদিরাম। তিনি বুঝতে পারেননি তার এই ছেলে অন্য ধাতুতে গড়া। ক্ষুদিরাম প্রথমে তমলুক হ্যামিল্টন স্কুলে ও পরে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করেন। ছাত্রাবস্থাতেই তার সঙ্গে যোগাযোগ হয় বিপ্লবী নায়ক সত্যেন বসুর। সত্যেন্দ্রনাথ দত্ত তখন ছাত্রমহলে সুপরিচিত নাম। ক্ষুদিরামের অসম সাহসিকতায় মুগ্ধ হয়ে তিনি ক্ষুদিরামকে তার সঙ্গে সাক্ষাৎ করতে বলেন। সত্যেন্দ্রনাথ বিপ্লব মন্ত্রে দীক্ষা নেবার আগে তার শিষ্যদের জিজ্ঞাসা করতেন, দেশের জন্য মরতে পারিস? ক্ষুদিরামকেও তিনি একই প্রশ্ন করেছিলেন। ক্ষুদিরাম দ্বিধাশূন্য সহজভাবে জবাব দিয়েছিলেন, পারবো বই কি। এই ছোট্ট কথা কয়েকটির মধ্য দিয়েই ক্ষুদিরামের দেশের জন্য মমতা ও তেজস্বিতার প্রমাণ মেলে। এরপর থেকেই তিনি সাধারণ বাঙালির নিরীহ জীবনযাপন ত্যাগ করে বিদ্রোহী জীবন বরণ করে নেন। অল্প সময়ের মধ্যেই ক্ষুদিরাম মেদিনীপুর কেন্দ্রের মধ্যে লাঠি খেলা, অত্রি প্রভৃতি খেলায় পারদর্শী হয়ে ওঠে। পরোপকার প্রিয়তা ও অলৌকিক সাহসিকতার জন্য তিনি অল্প সময়ের মধ্যেই সত্যেন্দ্রনাথ ভারতবর্ষের কনিষ্ঠতম ও সর্বশ্রেষ্ঠ বিপ্লবী, যিনি দেশের স্বাধীনতা সংগ্রামের জীবন উৎসর্গ করেছিলেন, যার মৃত্যুতে দেশ জুড়ে স্বাধীনতা লাভের আন্দোলন তীব্রতর হয়ে উঠেছিল এবং দেশবাসীর মধ্যে দেশপ্রেমের অনুভূতি গড়ে উঠেছিল। সেই মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটাতে আজ আমরা এসেছি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মেহবেনী গ্রামে 1889 সালে 3রা ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। পাঁচ বছর বয়সে তিনি মাতাকে হারানোর পর 6 বছর বয়সে তিনি তার পিতাকেও হারান। তারপর থেকে তিনি তার দিদি অপূর্ব রায়ের কাছে মানুষ। সেই সময়ের নিয়ম অনুসারে 3 মুঠো খুদের বিনিময়ে তাকে কিনে নেওয়া হয়েছিল বলে তার নাম হয়েছিল ক্ষুদিরাম। অল্প বয়স থেকেই তার জীবন সংগ্রাম ও দেশের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মবলিদান প্রত্যেকটি ভারতবাসীর কাছে তিনি আজও সেই জন্য অমর হয়ে আছেন।
নবরূপে সুসজ্জিত হয়েছে ক্ষুদিরাম বসুর জন্মভিটে। সেই ভিটে আজকে আর সেই পুরাতন বাড়ির চিহ্ন নেই, কিন্তু সেই মাটি আজও স্বাধীনতার স্বাদ বহন করে চলেছে। বাস্তুভূমির চারিদিকে আজ পরীক্ষা দ্বারা ঘেরা দেওয়া আছে এবং সেই পরীক্ষার দেওয়ালে সেই সময়কার বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর যে সমস্ত কার্যকলাপ, সেই কার্যকলাপের কিছু অংশ চিত্রাকারে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। শহীদ ক্ষুদিরাম বসুর বাস্তুভূমি সংরক্ষণের পাশাপাশি এখানে একটি শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগারও তৈরি করা হয়েছে। প্রধান বাস্তুভূমির উপরে আলাদা করে একটি ক্ষুদিরাম বসুর মূর্তি বসানো হয়েছে, সবুজ একটি মূর্তি। সেই মূর্তির সামনে দাঁড়ালে আজও তার ফাঁসির ছবি এবং তার কার্যকলাপের ছবি মনে অনুভূত হতে বাধ্য। कुछ बात है कि हंसते मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे जमा हमारा। कुछ बात है कि हंसती मिटती नहीं। बात 30 अप्रैल 1908 की है, मुजफ्फरपुर बिहार की। रात के करीब 8:30 बजे थे और रात के अंधेरे में एक 18 साल का लड़का दुश्मन की बग्गी के आने का इंतजार कर रहा था, अपने एक हाथ में बम और दूसरे हाथ में पिस्तौल लिए हुए
कि अगर कहीं बम ने साथ नहीं दिया और निशाने पर नहीं लगा तो दूसरे हाथ में पिस्तौल होनी चाहिए दुश्मन को उड़ाने के लिए। दुश्मन अंग्रेज मैजिस्ट्रेट किंग्सफोर्ड था, जिसने अपने कलकत्ता की पोस्टिंग के दौरान हिंदुस्तानियों पर बेशुमार जुल्म किए थे। और ये 18 साल का लड़का था अमर शहीद खुदीराम बोस। खुदीराम बोस बस कुछ ही दिन पहले मुजफ्फरपुर आए थे और हरेन पंड्या के नाम से मोती झील इलाके की एक धर्मशाला में ठहरे थे। दुश्मन की एक एक हरकत पर उनकी निगाह थी, नजर थी। कब जाता है, कहां जाता है, किधर जाता है, क्यों जाता है, एक एक हरकत पर निगाह थी, नजर थी खुदीराम बोस की। और जैसे ही दुश्मन की बग्घी खुदीराम बोस की निगाह में आई, नजर में आई, खुदीराम बोस का हाथ चल पड़ा, बिना रुके, बिना सोचे, बिना कांपे, और बम ठीक अपने निशाने पर लगा और दुश्मन की बग्घी हवा में उड़ते हुए राख हो गई। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे ज़मा हमारा। कुछ बात है कि हस्ती मिटती नहीं। खुदीराम बोस को 16 साल की उम्र से बमों से खेलने का शौक था। मिदनापुर कॉलेजिएट स्कूल में जब बाकी बच्चों के सवाल गणित या विज्ञान से जुड़े होते थे, उस वक्त खुदीराम अपने टीचर हेमचंद्र कानुंगो से यह पूछ रहे होते थे कि सर, रिवॉल्वर कैसे मिलता है। शायद यही जज्बा था जिसकी वजह से खुदीराम और प्रफुल्ल चाकी को इतनी छोटी उम्र में इतनी बड़ी जिम्मेदारी सौंपी गई थी, अंग्रेज मैजिस्ट्रेट किंग्सफोर्ड को उड़ाने की, उसकी बग्घी को राख करने की। जो बग्घी उस रात में राख हुई, उस बग्घी में किंग्सफोर्ड तो नहीं थे, पर हां एक दूसरे अंग्रेज बैरिस्टर प्रिंगल कैनेडी का परिवार था। और ये काफी था उस रात अंग्रेज सरकार की नींद उड़ाने के लिए। अंग्रेज सरकार तिलमिला गई, तुरंत घोषणा की कि आक्रमणकारी को पकड़ने वाले या पकड़ाने वाले को 100 करोड़ रुपए का इनाम दिया जाएगा। हर सड़क, हर रेल मार्ग, हर स्टेशन, हर बाजार पर पुलिस तैनात थी, चौकस थी। पर सबकी आंखों में धूल झोंक कर खुदीराम बोस निकल गए, पैदल चलते हुए। 25 मील तक पैदल चलते रहे खुदीराम बोस। चलते रहते, निकल जाते, पर वाइनी स्टेशन के पास, जिसे आज खुदीराम बोस पूसा स्टेशन कहा जाता है, वहां गिरफ्तार कर लिया खुदीराम बोस को दुश्मनों ने। सदियों रहा है दुश्मन दौरे ज़मा हमारा। 1 मई को जब बेड़ियों में कैद पुलिस से घिरे हुए खुदीराम बोस मुजफ्फरपुर स्टेशन पर ट्रेन से उतरे तो एक विशाल भीड़ इकट्ठी हुई थी अपने इस वीर सेनानी को देखने के लिए। और ये वीर सेनानी कोई परेशानी नहीं, कोई चिंता नहीं, बिल्कुल सहज भाव से मुस्कुराता हुआ भीड़ के बीच से निकला और शेर की तरह दहाड़ता हुआ चीखा, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे ज़मा हमारा। कुछ बात है कि हस्ती मिटती नहीं। 13 जून के दिन जब जज ने खुदीराम बोस को फांसी की सजा सुनाई तो खुदीराम मुस्कुरा दिए। जज को लगा कि शायद लड़का समझा नहीं सजा का मतलब, फांसी का मतलब। पूछा जज ने कि खुदीराम, समझ रहे हो ना इस सजा का मतलब? तो खुदीराम और मुस्कुरा दिए, बोले छोड़िए जज साहब, सजा का मतलब तो समझ रहा हूं। आप ये बताइए कि आप बम बनाना समझना चाहते हैं क्या? अगर चाहते हैं तो मैं आपको अभी सिखा सकता हूं बम बनाना। यह सुनना था कि जज साहब तिलमिला गए और पुलिस को आदेश दिया कि लड़के को खींचते हुए अदालत से बाहर ले जाएं। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी। खुदीराम बोस चाहते तो 7 दिन के भीतर इस निर्णय के खिलाफ हाई कोर्ट में अपील कर सकते थे, पर वो तैयार नहीं हुए। जब उनके साथियों ने बहुत जिद की,
इस बात का वास्ता देके कि अगर बच गए तो देश की और सेवा कर सकते हैं, तो बहुत अनमने मन से उन्होंने स्वीकृति दे दी और उनके साथियों ने हाई कोर्ट में अपील की। पर बहरी अंग्रेज सरकार कहां सुनने वाली थी। अदालत का, जज का निर्णय का ढकोसला करते हुए उन्होंने वही किया जो उन्हें करना था और खुदीराम बोस को 11 अगस्त 1908 के दिन, तब जब खुदीराम बोस महज 18 साल 8 महीने और 8 दिन के थे, तो उन्हें फांसी पर लटका दिया। और जब इस वीर सेनानी का शरीर अपने अंतिम सफर के लिए कलकत्ता की गलियों से गुजरा, तो पूरा कलकत्ता उमड़ पड़ा इस वीर को श्रद्धांजलि देने के लिए। और अंग्रेज अखबारों तक ने इस वीर सेनानी के सम्मान में श्रद्धांजलि देते हुए यह लिखा कि आज सुबह अंग्रेज सरकार ने खुदीराम बोस को फांसी दे दी। पर खुदीराम बोस रुके नहीं, झुके नहीं, मुस्कुराते रहे और चढ़ गए फांसी पर अपने देश के लिए, अपनी मातृभूमि के लिए, अपनी भारत माता के लिए। एक बार विदाई दे माँ घुरे आशी, हासि हासि पड़ब फांसी देखबे भारतबासी। आमी हासि हासि पड़ब फांसी देखबे भारतबासी। एक बार विदाई दे माँ घुरे आशी, एक बार विदाई दे माँ घुरे आशी, घुरे आशी। कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे ज़मा हमारा। कुछ बात है कि हस्ती मिटती नहीं, कुछ बात है कि हस्ती मिटती नहीं। तारीख 11 अगस्त 1908 जंग आजादी के इतिहास का एक और काला सफा था, जिसने 18 साल के इस नौजवान की आवाज को हमेशा हमेशा के लिए खामोश कर दिया था। कभी सूरज न डूबने वाले साम्राज्य का दावा करने वाली अंग्रेजी हुकूमत भी इस कम उम्र के जोशीले नौजवान की हिम्मत के आगे थर्रा गई थी। उस क्रांति के मतवाले का नाम था खुदीराम बोस। ये बात 1905 की है। ब्रिटिश सरकार का एक फैसला आया, एक ऐसा कदम जो बंगाल की एकता के खिलाफ था। 9वीं क्लास में पढ़ने वाला खुदीराम बस्ता फेंक बिखरते बंगाल को बचाने के लिए मैदान में कूद पड़ा। अंग्रेजी हुकूमत ने क्रांतिकारियों के सामने घुटने टेक दिए। बंगाल विभाजन का फैसला वापस लेना पड़ा। 1907 में अंग्रेजों के एक फैसले ने पूरे भारत को हिलाकर रख दिया। कलकत्ता के मजिस्ट्रेट किंग्सफोर्ड ने विभाजन के विरोध में सड़कों पर उतरे लोगों को क्रूर दंड देने का ऐलान कर दिया। इस काले कारनामे में कई बेगुनाहों और मासूमों की जान भी गई। ये घोर नाइंसाफी और हैवानियत खुदीराम और उनके साथियों को बर्दाश्त नहीं हुई। 30 अप्रैल 1908 को प्रफुल्ल चाकी और खुदीराम बोस ने किंग्सफोर्ड को अपना निशाना बनाया। खुदीराम ने किंग्सफोर्ड की बग्गी पर बम फेंका, लेकिन किंग्सफोर्ड की दूसरी बग्गी में सवार होने की वजह से निशाना चूक गया और 2 महिलाओं की वारदात में मौत हो गई। खुदीराम को गिरफ्तार कर लिया गया। 11 अगस्त 1908 को खुदीराम को फांसी पर लटका दिया गया। इतिहास के पन्नों में दर्ज है कि जब उन्हें फांसी दी गई तो उनके चेहरे पर खुशी थी, हाथ में गीता और जुबान पर आजादी शोभा बढ़ा रही थी। Khudiram Bose was the first Bengali rebel hanged by the British government. Khudiram took part in armed revolution against the British Raj, was sentenced to death and hanged on 11th August 1908. At that time, he was only 18 years old. The song was written on the occasion of Khudiram's death. It was celebrated as farewell song by Khudiram. The entire Bengali nation shed tears over this song.
তৈরি করে দাঁড়িয়েছিলেম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো অভিরামে দীপ জ্বালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 12,33,00,000,000 রইল মা তোর বেটা বেটি মাগো, তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি।